কলকাতায় খেলতে গেলে অনেক স্কিল দরকার, অনেক টেম্পারমেন্ট দরকার, যেটা কি তোমার এটা খেললে হবে না। আজকে আমি যদি টেনিস খেলতে চলে যাই তো সেটা তো কেউ আমাকে আটকাতে পারবে না, কিন্তু সাপোর্ট যদি কেউ করে তাহলে হয়তো আমি মনে করি যে সেই প্লেয়ারটা যাবে না খেলতে। সময় মানে একটু মাঠে অ্যাগ্রেসিভ ভাবটা বেশি থাকতো, সেই জন্য মানে এগেনস্ট টিমের প্লেয়ারের সাথে একটু রেষারেষি হয়ে গেছে। এখান থেকে আমরা গিয়ে ওখানে খেলি তো সেভাবে আমাদেরকে ওরা দেখে না, মানে সেভাবে সাপোর্ট করে না। আর তারপরে ওইখান থেকে যারা আশেপাশে থাকে তাদেরকে ওরা ফার্স্ট প্রিফার করে, আমরা সেকেন্ড অপশন থাকি। নমস্কার, এইচডি স্পোর্টস স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দ্য ফেস অফ লোকাল স্পোর্টসে আজকে আমাদের সাথে আছে রাম ঠাকুর, শিলিগুড়ির অন্যতম একজন ক্রিকেট প্লেয়ার। তো রামদা, তোমাকে আমাদের এই চ্যানেলে বা প্রোগ্রামে স্বাগত জানাই। প্রথমে ধন্যবাদ সুবল তোকেও, আর সাথে এইচডি স্পোর্টসের সব মেম্বারদের, যে এত সুন্দর একটা প্রোগ্রাম করতেছিস আর লোকাল স্পোর্টস ছেলেদেরকে নিয়ে মানে উৎসাহ হচ্ছে, তো তোদেরকেও ধন্যবাদ। আর আমি চাই তোদের এরকম এই প্রোগ্রাম আগামীকালও চলতে থাকে। তো রামদা, এই প্রোগ্রামে জানার চেষ্টা করবো যে তুমি অনেকদিন ধরে ক্রিকেট খেলছো, বা শিলিগুড়িতে একটা নাম আছে বা উত্তরবঙ্গ জুড়ে নাম আছে। তোমার এই যে ক্রিকেট জার্নিটা কবে থেকে শুরু হয়, যদি একটু ডিটেলসে বলো। ছোটবেলায় তো আমি এদিক ওদিক খেলতাম, পাড়াতে খেলতাম। তো আমার কাকুর ছেলে, সে হলো জাগরণ ক্লাবে প্র্যাকটিস করতে যেত। তো একদিন কাকু বাড়িতে এসে বলছে যে বাবা, আর কাকু কথা বলছে যে মানে বদমাশি করতাম, এদিক ওদিক গিয়ে করতাম। তো কাকু বললো বাবাকে যে তাহলে আপনিও ওকে অ্যাডমিশন করে দেন। তারপরে আমাকেও অ্যাডমিশন করানো হয়েছে। তো তারপরে প্র্যাকটিস করা শুরু করছি। প্রথমে জাগরণীতেই প্র্যাকটিস করছি 2-2.5 মাস। তারপরে আমার বন্ধু আছে ফারিয়াজ, সে আমি স্কুলে যখন আমাদের স্কুলের টিম হলো, তো তখন স্কুলে হিন্দি স্কুলে আমি পড়তাম। তো সেখানে স্কুলের টিমে আমি জয়েন করছি। জয়েন করার পরে খেলছি। খেলার পরে আমার বন্ধু আছে ফারিয়াজ, ও আমাকে তারপরে বাঘাউদ্দিন ক্লাবে নিয়ে গেল। তো সেখানে গোপালদার হাত ধরে প্র্যাকটিসে ভালো শুরু করেছি। সে তুমি যে বললাম গোপালদা, তো নিশ্চয়ই তোমার ক্রিকেট অবদান রয়েছে, কোচের ভূমিকা তো রয়েছেই। তো কোচের ভূমিকা যদি বলো, মানে কে কে কোচ ছিল বা কার আন্ডারে তুমি? যেমন কি স্টার্টিং এ আমি জাগরণীতে ছিলাম, তখন মিঠুদা উক্কাদা ছিল। তো সেখানে বেশি দিন সময় আমি ছিলাম না, 2 মাস ছিলাম। তারপরে ওখান থেকে বাঘাযতীনে আসছি। তো বাঘাযতীনে বলতে গেলে আমার সবকিছু স্টার্ট গোপালদার হাতেই। ব্যাটিং বোলিং সবকিছু আমি মানে ছোটোর থেকে গোপালদাই আমাকে, আজকে আমি ক্রিকেট খেলছি এই জায়গাটাতে আছি, যতটুকুনি আছি গোপালদার থ্রুতেই আছি। তারপরে বরুণদা ছিল, বরুণদা যখন আমি আস্তে আস্তে খেলছি, যখন বরুণদা বাঘাউদ্দিন ক্লাবে আসছে, তো বরুণদাও আমাকে অনেকটা হেল্প করছে। আর এখন যেরকম কি আমি সময় পেলে আমাদের এই যে বন্ধু জাভেদ ক্রিকেট একাডেমি, এখানে আসি প্র্যাকটিস করতে। আর এমনি লিগ যখন খেলি তো অগ্রগামীতে খেলি, তো তখন ভাইদা ওখানে প্র্যাকটিস করে, ভাইদা এখন অনেক কিছু আমাকে ডিসকাশন দেয়, বলে ভালো। তো আন্ডার 17 সিএবি হাইয়েস্ট উইকেট, মানে হাইয়েস্ট রান গেটার ছিল। তো এই ব্যাপারে যদি বলো ডিটেলসে, কবে হয় মানে এরকম? সম্ভবত এটা 2015 হবে, হয়তো ঠিক মনে নেই, কারণ কি অনেকটা দিন হয়ে গেছে। তো সেটা বাঘাউদ্দিন ক্লাবের হয়ে আমি খেলতে গেছিলাম। তো আমরা সেই বছর সেমিফাইনাল অবধি খেলছিলাম। তো সেমিফাইনালে আমরা হেরে গেছিলাম। তো সেই বছর আমি অল বেঙ্গলে হাইস্ট রান গেটার ছিলাম। তো সেই জায়গায় আমি ওই সিজনে আমি একটা পরপর 3টা ম্যাচে 100 করেছিলাম। তারপরে ম্যাচে 50 করছি, তারপরে আবার 100, মানে 4টা 100 ছিল আমার সেই বছর। ওই অল বেঙ্গল হাইস্ট রান গেটার হয়েছিলাম যেটা। তো সেইখানে আমরা সেমিফাইনালে হেরে গেছিলাম। তারপরেও আমি বেস্ট প্লেয়ার হয়েছিলাম। তো কলকাতায় কপিল দেব স্যার আসছিলেন, উনি আমাকে একটা ব্যাট গিফট করেছিলেন। তারপরে ওখানে ট্রফি সবকিছু দেওয়া হয়েছিল। তারপরে কলকাতার যদি কোনো মেমরি, তো সেই বছর কলকাতায় আমি খেলছি গিয়ার স্পোর্টসে। তো গিয়ার স্পোর্টসে খেলার পরে আমি সেই বছর 3টে ম্যাচ খেলেছিলাম। তারপরে আমার চোট হয়ে গেছিল, তো আমি আর খেলতে পারিনি। পরের বছর আমি সিটি ক্লাবের হয়ে কলকাতা সেকেন্ড ডিভিশনে হাইস্ট রান গেটার ছিলাম, 1300 সামথিং রান করেছিলাম আর 24টা উইকেট নিয়েছিলাম। তো সেই বছরও আমার 7খানা 100 হয়েছিল। তো আমার কলকাতায় মেমোরি এটাই হলো। তো তারপরে 1 বছর ফার্স্ট ডিভিশন ক্লাবে ছিলাম, ফার্স্ট ডিভিশন টাউন ক্লাবে ছিলাম। তো সেখানে কম ম্যাচ খেলেছি। তারপরে আবার কন্টিনিউ আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ক্লাবে খেললাম। এমনি যেমন সিএবির হাইয়েস্ট রান গেটার হওয়ার পর তারপর সেকেন্ড ডিভিশনে তুমি হাইয়েস্ট রান গেটার হয়েছিলে। তারপরে কোথাও গিয়ে এমন মনে হয় যে না, তোমার হয়তো যেই জায়গায় যাওয়ার কথা ছিল, সে বেঙ্গল হোক বা ন্যাশনাল হোক, কোথাও কি সেই ইয়েটা মনে হয় যে না, আমি ওই জায়গায় যেতে পারতাম কিন্তু গেলাম না? হ্যাঁ নিশ্চয়ই, যখন এরকম পারফর্ম হচ্ছিল বা সেরকম পারফর্ম করছিলাম,
তো মনে হচ্ছিল সেরকম জায়গায় যেতে পারতাম, কিন্তু হয়তো সেরকম সাপোর্ট পেলাম না, যেটা কি এখনো দেখছি যে মানে হচ্ছে না সাপোর্ট। অনেকে প্লেয়াররা সাপোর্ট পাচ্ছে না, ভালো খেলছে, তারপরেও আমি তাদের নাম বলবো না, অনেকে এরকম প্লেয়ার আছে যারা খেলে সাপোর্ট পাচ্ছে না। যেরকম কি আমাদের এখান থেকে 11 ঘন্টা ট্রাভেল করে গিয়ে কলকাতায় খেলতে হচ্ছে, প্লাস ওইখানে গিয়ে আমাদেরকে আবার একটা মানে অন্যভাবে দেখা হয় যে হ্যাঁ ওই পারের ছেলেরা কিভাবে খেলবে না খেলবে। সেই জায়গায় আমি এটাও বলবো যে আমাদেরও কিছু ব্যাক আছে, কারণ কি আমরা গিয়ে ওইখানে 1-2টো ম্যাচ ড্রপ হলে পরে আবার আমরা চলে আসি, মানে থেকে আমরা খেলতে পারি না, সেটা আমাদেরও ভুল। তো সেই জায়গায় আমি ওখানে ছিলামও, খেললামও, তারপরে আমি বললামই যে আমি ফার্স্ট ডিভিশন ক্লাবে গেছি, কিন্তু সেখানে কোচ আর ম্যানেজমেন্ট যা ছিল তারা সেভাবে সাপোর্ট করে নাই। প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে কিন্তু আমাকে প্র্যাকটিসে ডাকা হলো না। পরে যখন আমি প্র্যাকটিসে গেলাম তারপরেও আমাকে মানে সেভাবে দেখা হলো না, ম্যাচও পেলাম না। তো সেই ক্ষেত্রে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির জন্য গিয়ে এফোর্ট করে ওখানে খেলা, থাকা, তারপরে ম্যাচ যদি না পাই তাহলে সেই জায়গায় আমাদের সাপোর্ট সত্যি পেলাম না। যদি পেতাম তো হয়তো বেটার আরো কিছু করতে পারতাম। তোমার কি মনে মানে উত্তরবঙ্গ বলেই কি এটা হচ্ছে মানে ওখানে যারা প্র্যাকটিস করে কলকাতার আশেপাশে বা যারা, তাদেরকে হয়তো ঠিকভাবে গাইড করে বা হ্যাঁ এটা বলতে পারো, কারণ কি এইখান থেকে আমরা গিয়ে ওখানে খেলি তো সেভাবে আমাদেরকে ওরা দেখে না, মানে সেভাবে সাপোর্ট করে না। আর তারপরে ওইখান থেকে যারা আশেপাশে থাকে তাদেরকে ওরা ফার্স্ট প্রিফার করে, আমরা সেকেন্ড অপশন থাকি। তো সেই জায়গায় অনেক সময় অনেক প্লেয়াররা আছে যারা নিজে এফোর্ট করে নিজে থাকছে। তো বেশিরভাগ প্লেয়াররা তো আমি যাদের দেখি মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরাই খেলে। তো সেখানে তাদের ক্ষেত্রে 3টা-4টা ম্যাচ থাকা মানে ওখানে 1.5 মাস থাকা, 1.5 মাস নিজে কোথাও থেকে খাওয়া দাওয়া করাটা, সেটা নিজের পক্ষে হ্যাঁ টাকাটাও একটা ফ্যাক্টর থাকে। তো সেই জায়গায় নিজের থেকে এফোর্ট করে থাকা, খাওয়া করে নিয়ে তারপরে আবার ম্যাচ না পেলে তখন আর কি হয় কি সেই জায়গায় মনোবল ভেঙে যায়। তো সেটাও ভুল যে মনোবল ভাঙা উচিত না, কিন্তু একটা জায়গায় যদি কেউ এরকম সাপোর্ট করে তাহলে হয়তো সেই জায়গাটায় গিয়ে ছেলেরা আরো 4টা ম্যাচ থাকতে পারবে। তাহলে 4টা ম্যাচ থাকলে সেখানে 2টা ম্যাচ খেললে পারফর্ম করতে পারবে। ফিল্ডার বেস্ট ফিল্ডার হিসেবেই চেনে যে রাম ঠাকুর মানেই সেরা ফিল্ডার। প্রত্যেকটা টুর্নামেন্টে তোমার একটা ছাপ থাকেই সেখানে। তো যখন ফিল্ডিং করো মানে আমিও দেখেছি, আমি যখন খেলতাম তুমি একটা ম্যাচে হয়তো এগেনস্টে ছিল, আলিপুরদুয়ারে খেলতে গেছিলাম, দেখলাম মানে এমন ভাবে তুমি ড্রাইভটা দিলা, সামনে গাড়ি ছিল, ওটা লেগে গেলে হয়তো দুর্ঘটনা ঘটতে পারতো। এই যে যখন ফিল্ডিংটা করো তোমার মাইন্ডে কি থাকে মানে? ফিল্ডিংটা তো মানে নিজে কিছু শিখি নাই, মানে এটা বলতে গেলে ছোটবেলার থেকে আমি বললাম না যে পাড়ায় খেলতাম, তো আমি ঝাপাঝাপি বেশি করতাম আর একটু মানে ওরকম চঞ্চল টাইপের ছিলাম। তো সেই জায়গায় দাঁড়ায় মানে ফিল্ডিংটা আমার ছোটবেলার থেকে এমনি বন্ড বলতে পারো। তো সেই ক্ষেত্রে আর ফিল্ডিং করার সময় আমি এটা ভাবি যে আজকের টিমে একটা ব্যাটসম্যান ধরো 50 রান করলো, সে ফিল্ডিং যদি ঠিক মতো না করতে পারে তো সে 10-15 রান তোমাকে সেভ করতে পারলো না। তো সে 50 রান করেও তোমাকে 20 রান ফিল্ডিং এ দিয়ে দিল অন্য টিমকে। তো সেই জায়গায় একটা বোলারের ক্ষেত্রেও সেম। তো একটা ফিল্ডার এরকম হয় যে তুমি যদি ব্যাটিং না করো, ব্যাটিং এ তুমি একটা ম্যাচে 0 করো, তারপরে তুমি যদি ফিল্ডিং এ নেমে 2টা ক্যাচ ভালো ধরে নাও, 4টে 4 সেভ করে দাও, 1-2 রান আউট করে দাও, তো তুমি অনেক ম্যাচে আমরা ইয়ে করে দাও। তো সেই জায়গায় দ্বারা ফিল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট আজকের ডেটে। আমি বলবো যে ব্যাটিং বোলিং ড্রিলসটা তো করা উচিতই, কিন্তু সাথে সাথে ফিল্ডিংটা, রানিংটা, ফিটনেসটা করা উচিত। আর ফিটনেসটা এরকম জিনিস যে তুমি ফিটনেস যদি তুমি ঠিক থাকে তাহলেই তুমি ফিল্ডিং এ এফোর্ট দিতে পারবা। বা তুমি একটা মনে করবা পাশ দিয়ে বল যাচ্ছে তো ড্রাইভ মারি, যখন তোমার বডি ফিট থাকবে তখনই তুমি ওটা পারমিট করতে পারবা, নাহলে করতে পারবে না। তো সেই জায়গায় আমার চিন্তা ধারণা থাকে যে ফিল্ডিং এ যখন আমি ফিল্ডিং করি তখন আমি চেষ্টা করি যে যতটা পারবো টিমের জন্য আমি রান বাঁচাতে পারি, বা একটা 50-50 ক্যাচকে আমি 100% এভেল করার চেষ্টা করি। তো আমি এই চেষ্টায় সাকসেস হয়েছি, অনেক জায়গায় এমন ফিল্ডিং করে ম্যাচ জিতিয়ে দিচ্ছি। তো সেই জন্য ফিল্ডিংটা আমি মনে করি বেশি ইম্পর্টেন্ট। তো তোমার এই ক্রিকেট জীবনে অবশ্যই ফ্যামিলির একটা ম্যাটার থাকেই, ফ্যামিলির সাপোর্টটা থাকে। তো তোমার ফ্যামিলির সাপোর্ট যদি বলো কেমন, কিভাবে সাপোর্ট করতে বা কে কে করতো? ফ্যামিলিতে তো সাপোর্ট করতো মিন্স কি বাবা সাপোর্ট করতো, মা একটু মানে অপছন্দ করতো। কারণ কি অপছন্দ করাটা জায়েজ, কারণ কি আমরা তো মিডল ক্লাস ফ্যামিলির থেকে, আর বাড়ির আমি একটাই ছেলে। তো সেই জায়গায় দাঁড়ায় যদি আমি মানে ফিউচারে যদি কিছু না হয় বা কোনো কিছু না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে একটা মানুষ বাবা মার বা ফ্যামিলির হোপ থাকে। তো সেই জন্য মা একটু অপছন্দ করতো, কিন্তু বাবা খুব সাপোর্ট করতো, সে যেভাবে হোক কিন্তু সাপোর্ট করতো খুব। আর এখনো করে, এরকম না যে করে না, কিন্তু এখন আশা করি যে খেলাধুলা করে যতটুকুনি যাই খেলছি ভগবানের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, মানে আমি নিজের যেটা বাবা মাকে
দিতে পারি বা বাবা মাকে খুশি রাখতে পারি সেটুকুন করতে পারতেছি, তো এটা আমার কাছে অনেক ইয়ে। আর বাবা এখনো সাপোর্ট করে, মাও করে, এরকম না যে মা করে না, কিন্তু মার একটা ওই জিনিস মাদের ব্যাপার থাকেই, তো সেই জন্য মার একটা মানে না 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 ভাব থাকে, কিন্তু বাবা তো সাপোর্ট করেই। আচ্ছা, আমার আমার মনে আছে, সালটা মনে নাই, তবে কোনো একটা খেলাতেই হয়তো আসার সময় ট্রেনে হয়তো একসাথেই ছিলাম, তুমি বলেছিলে হয়তো তোমার বাবা কোনোদিন খেলা দেখতে আসেনি বা এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ, মানে এটা কারণটা যদি বলো। এক বছর বাঘাযতীন আর অগ্রগামীর সুব্রত কাপে সেমিফাইনাল ছিল, তো বাবা তো আমার বেসিক্যালি খেলা দেখতে যায় না, তো মেসো গেছিল আর আমার ছোট মাসির ছেলে আছে ও গেছিল। তো মেসো বাবাকে ফোন করে ডাকলো যে এখানে খেলা হচ্ছে তাহলে আসতে, তো মেসো ডাকাতে বাবা আসছে, তো আসাতে মানে এক সময় মানে একটু মাঠে অ্যাগ্রেসিভ ভাবটা বেশি থাকতো, সেই জন্য মানে এগেনস্ট টিমের প্লেয়ারের সাথে একটু রেষারেষি হয়ে গেছিল। তো সেই জায়গায় দাঁড়ায় মানে চিল্লাচিল্লি বা একটা হ্যাঁ আমার মনে আছে শিকদারদার ক্যাচ ছিল, শিকদারদার ক্যাচ ধরে আমি একটা অ্যাগ্রেশন ভাব অন্যরকম দেখাইছিলাম, তো সেটা দেখে বাবা আর খেলা দেখতে আসে না। বাড়িতে গেছি যখন, তখন বাবা বলে যে মাঠে এরকম করিস তো তোর খেলা দেখতে যাওয়া না যাওয়াই ভালো। মানে আমরা জিতে গেছিলাম, ফাইনালে উঠছিলাম সেই বছর, সুব্রত কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি ক্যাপ্টেন ছিলাম বাঘাযতীন ক্লাবের হয়ে, তো তাও বাবা সেই জন্য সেদিন থেকে আর বাবা খেলা দেখতে যায় না আর। তো যদিও সেই লেভেলে তুমি যেতে পারোনি, হয়তো তোমার যেটা একটা গোল ছিল যে পাশাপাশি তুমি বলতে গেলে সারা ভারতবর্ষ জুড়েও এখন খেলছো, তো এই এক্সপিরিয়েন্স গুলা, কারণ রিসেন্টলি আমরা দেখলাম রিঙ্কু সিং বলো বা আরো বড় বড় প্লেয়ারদের সঙ্গে তুমি খেলছো, তো এই এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো, কোথায় কোথায় গেছিলে? অ্যাকচুয়ালি আমি তো অল ওভার ইন্ডিয়ায় যত টুর্নামেন্ট হয় সেই সব টুর্নামেন্টগুলো যাই খেলতে, তো সেখানে ইন্ডিয়ার সব থেকে বড় টুর্নামেন্ট যেটা হলো উত্তরাখণ্ড গোল্ড কাপ, সেটাও আমরা খেলতে গেছিলাম। রিসেন্ট ইয়ার আমরা এই বছর চ্যাম্পিয়ন হয়েছি, তার বিফোর লাস্ট ইয়ার আমরা রানার্স আপ হয়েছিলাম গোল্ড কাপে। তো সেই বছর আমাদের ইউপিসিএ মানে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ম্যাচ ছিল, সেখানে তোমার প্রিয়াম গার্গ, রিঙ্কু সিং, যারা কি সবাই এখন জানে কেকেআর এর রিঙ্কু সিং, এখন তো কেকেআর না, এখন তো ইন্ডিয়ান টিম হয়ে খেলছে, তো সে আমাদের এগেনস্টে ছিল। আর আমাদের টিমও অনেকে এরকম প্লেয়ার ছিল, সৌরভ তিওয়ারি ছিল, তানে ত্যাগরাজন ছিল, তারপরে তোমার অনুকূল রয় ছিল, মহিপাল রোমরো ছিল, তো এরকম অনেক প্লেয়াররা ছিল যারা আমাদের টিমে ছিল। তো সেই টুর্নামেন্ট আমরা 2 বছর কন্টিনিউ ফাইনালিস্ট ছিলাম, এই বছর চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে একটা টুর্নামেন্ট দিল্লিতে হয় এসপিজে, যেটা জামিয়া ইসলামিয়াতে হয়, ওটাও ইন্ডিয়ার বলতে গেলে টপ 5 টুর্নামেন্টের মধ্যে একটা টুর্নামেন্ট ওটা বলতে পারো। তো সেই টুর্নামেন্টও আমরা লাস্ট ইয়ার রানার্স আপ হয়েছি। তো সেখানে আমাদের এগেনস্টে মায়াঙ্ক ডাগার ছিল, তারপরে অভিষেক শর্মা ছিল। তো ওভারঅল সবার সাথে এত বড় বড় টুর্নামেন্টে গিয়ে খেলে একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি, সব প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারছি, আর একটা এক্সপিরিয়েন্সও নিজে পাচ্ছি, যেটা আমি হয়তো ছোট ভাইদেরকে বা বাচ্চাদেরকে আমি ওটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, যাতে ওদের ফিউচারে যদি আমার দিয়ে কোনোটা হেল্প হয় তো সেটা করি। যেমন কি এই বছর মানসাতে একটা টুর্নামেন্ট ছিল, সেখানেও আমরা ফাইনালিস্ট ছিলাম, সেখানে মায়াঙ্ক ডাগার যে আরসিবিতে ছিল, মায়াঙ্ক ডাগার সে আমাদের টিমেই ছিল, তো তার সাথে আমি অনেকক্ষণ ছিলাম, তার সাথে সেদিনকার প্রায় আমরা 10 দিন ওই টুর্নামেন্টে ছিলাম ফাইনাল নিয়ে। তো সে অনেকক্ষণ কথা বলছি সবকিছু, ও আমাকে বলছে, অনেক গাইড করছে, অনেক কিছু বলছে। তো এইসব ওভারঅল বাইরে এইসব টুর্নামেন্ট খেলতে গিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স পাচ্ছি, আর হ্যাপি আছি যে অ্যাটলিস্ট হয়তো 19 ক্যাম্প বেঙ্গল ক্যাম্প থেকে বাদ হওয়ার পর থেকে আমি হয়তো সেরকমভাবে বেঙ্গলে ঢুকতে পারি নাই, সেটা হয়তো আমারই কিছু একটা ফল্ট হইতে পারে, কিন্তু তারপরেও এখনো অবধি এত অল ওভার ইন্ডিয়াতে আমি সব জায়গায় গিয়ে খেলছি, এবং কি ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলছি, যারা যারা ইন্ডিয়া কারেন্ট প্লেয়ার খেলছে তাদের সাথেও খেলছি। তো এটাও আমার একটা অ্যাচিভমেন্ট, বা তাদের সাথে থেকে একটা এক্সপিরিয়েন্স আমি পাচ্ছি, তো সেটা আমার ফিউচারে যা ক্রিকেট আছে সেটাতে আমার হয়তো হেল্প হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি খুশি আছি যে সব জায়গায় অল ওভার ইন্ডিয়াতে গিয়ে আমি সব টুর্নামেন্টগুলো খেলতে পারছি, আর ইভেন কি সব টুর্নামেন্ট বিসিসিআই আন্ডারেই থাকে, তো চেষ্টা হচ্ছে যে ওখান থেকে যদি কিছু একটা হয়ে যায়। তো ইয়ং যারা আছে তাদের জন্য এটা বলবো যে তুমি এদের সঙ্গে খেলছো, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে, বড় বড় প্লেয়ারদের সঙ্গে, এদের যে ডিসিপ্লিন, যদি এই ব্যাপারে বলো, এদের কখন ঘুমানো থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে। দেখো আমি তো সবার সাথে আমি অতটা কথা হয় না, মানে যতটুকু সময় থাকি এত কিছু জানার থাকে না, কিন্তু তাদের মধ্যে আমি সব থেকে বেশি সৌরভ তিওয়ারির সাথে মানে মিশছি, ও দাদার সাথে অনেক
শেয়ার করছি। তো সেই দাদার যে ডিসিপ্লিনটা আমি এখন অবধি দেখছি, দাদা হয়তো এখন রেগুলার খেলছে না, রঞ্জি ট্রফি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিছে, কিন্তু তাও ওনার যে ডিসিপ্লিনটা আছে সেটা হলো উনি 8:30টার মধ্যে ডিনার করে নিতেন, 8:30টার মধ্যে ডিনার করে নিতেন, 9টার মধ্যে ঘুমিয়ে যেতেন। ফার্স্ট ইয়ার যখন গোল্ড কাপ খেলতে গেছি তখন আমাদের একটা টিম মিটিং হয়েছে, টিম মিটিং এর মধ্যে সবাইকে বলা হয়েছে 6টার মধ্যে, মানে আমাদের সকালে 9টার থেকে ম্যাচ ছিল, তো আমাদের 7টার মধ্যে গ্রাউন্ডে যেতে হতো। গ্রাউন্ডে যেতে আমাদের ওখান থেকে 40 মিনিট লাগতো, অভিমন্যু একাডেমিতে খেলা ছিল, তো উত্তরাখণ্ডে নিচের থেকে উপরে যেতে টাইম লাগতো। তো সেই জায়গায় সবাইকে বলছিল, তো সেই জায়গায় আমাদের রাত্রেবেলায় ডিনার আসছিল মোটামুটি 10টার দিকে। तो सौरभ दा আমাকেই বলছে যে छोटू डिनर आ गया, हम बोले नहीं भैया नहीं आया, तो बोले ठीक है पाटीदा को बोल देना कि मैं 8:30 बजे डिनर कर लिया और सो जा रहा हूँ। तो 8:30টার দিকে দাদা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিল 9টার সময়। আর পরের দিন দেখি সকালে সবার আগে নিচে মানে সৌরভ দাই বসেছিল, আমাদের আগেও আরো অনেক ভালো ভালো প্লেয়াররা ছিল, অনুকূল ছিল, अतुल सुरवर ছিল, অরুণ চাপরানা ছিল, সবাই জানে যেরকম শিলিগুড়ি খেলতে আসছে, প্রমোদ চান্ডিলা ছিল, কিন্তু সেই জায়গায় সৌরভ তিওয়ারিকে দেখলাম যে 6টার সময় উনি একদম প্রেজেন্ট হয়ে গেছিল টাইম হিসাবে। তো আমি এই জিনিসগুলো আমি দেখলাম যে উনি টাইম টেবিল, খাওয়া দাওয়া, প্র্যাকটিস সবকিছু একদম পারফেক্ট, সব টাইমিং হতো। তোমাদের গ্রুপটার মধ্যে সিনিয়রও? হ্যাঁ, উনি খুবই সিনিয়র, উনি তখন ইন্ডিয়া খেলে চলে আসছেন। তো সেই জায়গায় উনি এই জিনিসগুলা ওনার থেকে দেখলাম যে মানে অ্যাটলিস্ট এমনিও আমরা সবাই জানি যে ডায়েটের হিসাবে 9টার মধ্যে ডিনার করে নিতে হয়, আমরা করতে পারি না, কিন্তু 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে হয়। একটা স্পোর্টসম্যানের তোমার 9টার মধ্যে ডিনার কমপ্লিট করে 9:30টার মধ্যে ঘুমাই যেতে হয়, তাহলে কি ওই ডাইজেস্টের ব্যাপারটা থাকে, তারপরে সকালে উঠার ব্যাপার থাকে শরীরে। তো সেই সব জায়গায় দাদাকে দেখলাম যে তুমি যদি একটা স্পোর্টসম্যান হতে চাও বা ডিসিপ্লিন মেনটেন করতে গেলে তোমাকে কিন্তু একদম টাইম টেবিলে খাওয়া দাওয়া, প্র্যাকটিস, আর প্র্যাকটিসের সময় নো এদিক ওদিক, শুধু প্র্যাকটিস। তো সেই সব জিনিস একটা জুনিয়র ছেলেদের আমি বলবো যে ইভেন আমি নিজেকেও বলি যে টাইম টেবিলে খাওয়া দাওয়া আর তারপরে তোমার টাইম মেনটেন। যদি প্র্যাকটিসের টাইম 2টা, তো তোমাকে 1:30 এসে রিপোর্টিং করতে হবে, আর যাতে তুমি 2টার মধ্যে রেডি হয়ে যেতে পারো। 2টার সময় যদি তুমি আসো তাহলে তুমি 2:30টার মধ্যে রেডি হবে, তাহলে তোমার আধা ঘন্টা পিছিয়ে গেল। তো সেই জায়গায় দ্বারা টাইমটা অনেক মেনটেন। আর সব থেকে বড় কথা, আজকে যে দিনটা চলে গেলো এটা আমরা কালকে ফেরত পাবো না। তো টাইম অনেক ম্যাটার করে আমাদের লাইফে, যে আমরা টাইমটাকে কিভাবে ক্যারি করি। তো কলকাতায় যখন তুমি চান্স পেলে বা খেলতে গেলা, তখন কারা কারা সাপোর্ট করছিল যদি বলো? একজন এমন মানুষ আছে যার কথা না বললে মানে এটা ভুল হবে। তো সেই জন্য আমি যখন সিটি ক্লাবে খেলতাম, যে বছর আমি বললাম যে কলকাতায় হাইস্ট রান গেটার ছিলাম, তো সেই বছর সিটি ক্লাবে তখন খেলতাম, তখন ওই ক্লাবের ক্রিকেট সেক্রেটারি ছিল উনি গৌর কাকু, ওনার ছেলেও আমাদের ক্লাবে খেলতো। তো উনি মানে আমি তখন কোলে মার্কেটে থাকতাম, তো একটু খাওয়া দাওয়ার একটু অসুবিধা হতো। তো একদিন ক্যান্টিনে কাকুটার ওখানে খাচ্ছি, তো খাবার পরে ক্যান্টিনে কাকুটা ওনাকে বলছে যে এরকম এরকম ব্যাপার, ও শিলিগুড়ির ছেলে, তো ওর এরকম অসুবিধা হচ্ছে। তো কাকু আমাকে তারপরের দিন আসছে, তারপরের দিন আমাদের প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস থেকে আমাকে বলছে যে চ। আমি বললাম কোথায়? বলে আমার বাড়িতে থাকবি। তারপরে কাকুর বাড়িতে গেলাম, কাকুর বাড়িতে কাকু নিজের মতন, নিজের ছেলে, ওনার ছেলেও খেলতো, ওনার ছেলের মতন করে আমাকেও রাখছে, মানে কোনো রকমের কোনো কিছু দেওয়া নেওয়া, খাওয়া দাওয়া, মানে এরকম কোনোদিনও ফিল হতে, হ্যাঁ কোনো রকম ফিল হতে দেয় নাই যে আমি মানে অন্য কেউ, নিজের ছেলের মতনই রাখছে। তো সেই লোকটা আমার আজকের ডেটেও, ওনার সাথে আমি কখনো খেলতে গেলে কোনো রকমের হেল্প চাইলে উনি সবসময় আমার সাথে থাকে। তো কলকাতায় মানে আমি কলকাতায় খেলতে গিয়ে এই লোকটার, এই মানুষটার আমি খুব উপকার পাইছি, আর এটা আমি কোনোদিনও ভুলবো না। কারণ ওই সময়টা আমার খুব খারাপ সময় ছিল, যেই সময় কাকু আমাকে নিজের সাথে নিয়ে গিয়ে বাড়িতে রাখছে, তারপরে কাকু কাকি সবাই, মানে পুরো ওনারা জয়েন্ট ফ্যামিলি, ওখানে সবাই ওনারা আমাকে খুব সাপোর্ট করে। ইভেন কি এখনো কথা হয় কোথায় খেলছি না খেলছি, সব ধরনের সব রকমের সাপোর্ট করে। তো সেই জায়গায় কাকু আমার খুব মানে খুবই সাপোর্ট করছে। কলকাতা খেলছো তুমি জানো, কারণ তো তুমি যদি বলো যে ওখানকার যে প্র্যাকটিসটা থাকে এবং শিলিগুড়ির প্র্যাকটিস অনেক ডিফারেন্টটা জানি, তো প্র্যাকটিসটা যদি তুলে ধরো কেমন প্র্যাকটিস হয়? ডিফারেন্টটা সেরকম কিছু না বলতে গেলে, এখানে হয়ে যায় কি ওইখানকার ছেলেদের সাথে আমাদের ছেলেদের মেন্টালিটির মধ্যে একটু তফাৎ, মানে ফরক থাকে। ফরক তো থাকে এরকম যে আমরা একটু ট্রাভেল করতে চাই না, আর ওইখানকার ছেলেরা সকালে 5:30 6টায় লোকাল ট্রেন ধরে এসে 11টায় 10:30টায় প্র্যাকটিস অ্যাটেন্ড করে। তো এই জিনিসটা সবার আগে যে মানে হার্ড ওয়ার্কিং ব্যাপারটা আমি যেটা বলছি, যে হার্ড ওয়ার্কিং হতেই হবে, সেটা আমি কলকাতায় গেছি, আমাদের টিমে একটা ছেলে ছিল, সে হলো 3 ঘন্টা ট্রাভেল করে আসতো খেলতে, তো তারপরে আবার ও বাড়ি চলে যেত। ম্যাচের দিন কাউকে 5:30টায় বের হতেই হতো, 8টা 8:30টার সময় ওকে রিপোর্টিং করতে হতো। তো সেই জায়গায় এই জিনিসটা খুবই মানে আমাদের মধ্যে ওদের মধ্যে একটু
মানে তফাৎ আছে। আর প্র্যাকটিসটা সেরকম কিছুই না, প্র্যাকটিস আমরা যেরকম এখানে করি সেরকম ওইখানেও প্র্যাকটিস হয়। আর ইভেন কি প্র্যাকটিসটা এরকম হয় কি, ওখানে একটা ধরো 11টার সময় প্র্যাকটিসে আসলাম একটু রানিং ফানিং সবাই সব কিছু করলো, দুই ভাগে নেট থাকে, একটা স্পিনারের জন্য থাকে, একটা পেস বোলারের জন্য থাকে, আর দুটো ব্যাটসম্যান থাকে, দুই দিকে দুইজন যায়, একজন স্পিনারে এক সময় ব্যাটিং করে আর একজন আবার পেস বোলারে ব্যাটিং করে। কিন্তু সেইখানে কি আছে কি, কোচ সবাইকে নিজের মতন করে যার যেটা আছে সেটা এসে জিজ্ঞাসা করে যে কার কি ভুল হচ্ছে না হচ্ছে। তো সেই জায়গায় গিয়ে ওইখানকার প্র্যাকটিসের মধ্যে মানে একটু হইলেও ডিফারেন্স আছে, যেটা কি আমরা এখানে সেটা করি। তারপরে আবার এটা বলবো যে কলকাতা খেলতে গেলে ছেলেপেলেদের সবার আগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে আমি কলকাতায় খেলতে হবেই। আর খেলতে হবে মিনস ফার্স্ট স্টেপ যে ওখানে থেকে খেলতে হবে, গেলাম চলে আসলাম সেটা না, ওইখানে গিয়ে থেকে ওইখানে প্র্যাকটিসটা অ্যাটেন্ড করতে হবে। আর সিজন যতদিন চলে যদি বড় গ্যাপ না থাকে ততদিন এখানে রিটার্ন আসার চিন্তা রাখতেই হবে না, প্রথমে গিয়ে ওখানে থেকে খেলতে হবে। সেটার জন্য কারো সাপোর্ট লাগবে, সেই সাপোর্টগুলো দিতে হবে, যে কার কোচ থাকবে বা টিমের লোক থাকবে তারা ওদের সাপোর্ট দিবে। কিন্তু সবার আগে ফার্স্ট কথা হলো ওখানে গিয়ে থেকে খেলতে হবে, সিজন শেষ হবে তারপরে তুমি আসো। আর তারপরে কি নিজেকে নিজে তৈরি করতে হবে প্র্যাকটিসটা আছে, কারণ কলকাতা খেলতে হলে তোমাকে 2 ডেজ ম্যাচ খেলতে হবে 85 ওভার, সেটার জন্য সবার আগে ফিটনেস লাগবে। তারপরে তোমার টেম্পারমেন্টের ব্যাপার আছে, বেশিরভাগ ছেলেরা দেখি প্র্যাকটিসে অন্য রকম শটস খেলে, সেগুলো না করে যদি নিজের মেরিটে খেলে টেম্পারমেন্টে ইমপ্রুভ করো, ফিটনেসে ইমপ্রুভ করো, তাহলে আমি মনে করি সেই ছেলে ওখানে গিয়ে ইমপ্রুভ 100% হবে। আর সব থেকে বড় কথা হলো যেটা আমি বললাম যে ওখানে থেকে খেলতে হবে, ওখান থেকে চলে আসবো তাহলে কিন্তু হবে না। একবার চলে আসলে তুমি কিন্তু সেই ক্লাবে বা কোচের কাছেও তুমি ব্যাক লিস্টে চলে যাবা। কারণ কি ওখানে দেখছি আমি কোচদের কাছে যে তুমি প্র্যাকটিস অ্যাটেন্ড করছো, তুমি ওখানে থাকছো, ম্যাচ অ্যাটেন্ড করছো, খেলুক না খেলুক ম্যাচ অ্যাটেন্ড করছো, তাহলে তোমার একটা গুডউইল তৈরি হচ্ছে। তো সেই সব নিয়েও তুমি কিন্তু পরে একটা ম্যাচও পেতে পারো। তো সেই জন্য আমার কথা হলো ওইখানে তুমি থেকে খেলতে হবে, ম্যাচ শেষ একটা বড় গ্যাপ হলো তুমি আসো, কিন্তু ওইখানে থেকে ভালো করে মেন্টালি প্রিপেয়ার হয়ে খেলতে হবে, তাহলে ওই ছেলে কলকাতা লিগে 100% সাকসেস হবে। আর এখন তো অনেক স্কোপ আছে, কলকাতা লিগ থেকে বিপিএল আছে, তারপরে আরো এজ লেভেলের বেঙ্গল ক্রিকেট আছে, রঞ্জি ট্রফি আছে। তো আমি মনে করি সেই সব জিনিস যদি ছেলেরা করে তাহলে ইমপ্রুভ হবে। যেমন আমাদের প্রচুর প্লেয়াররা রয়েছে, ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে শিলিগুড়ি বা উত্তরবঙ্গতে। কলকাতায় গেলে তো তুমি যেটা বললেই যে ওরা একটু কম দেখে সিএবির আন্ডারে। তো অনেকে প্লেয়ার রয়েছে যারা ডিউজে হয়তো ভালো খেলার পরও চান্স পাচ্ছে না, কিন্তু তারা টেনিসে চলে যাচ্ছে, টেনিস। তো এই ব্যাপারে তুমি কি বলবে, কেন তারা চলে যাচ্ছে? দেখো আমি তো অনেক বছর ধরে সুপার ডিভিশন খেলছি, বিগত 3 বছর ধরে এখন অগ্রগামীতে খেলছি। যেরকম সবাই জানে শিলিগুড়িতে অগ্রগামী ক্লাব একটা খুবই সম্মানিত ক্লাব। তো সেই জায়গায় দাঁড়ায় অনেক প্লেয়ার আমি দেখছি, যেরকম যারা তুমি যেটা বললা যে ডিউজ খেলার পরে ডিউজে স্কোপ পাচ্ছে না তো টেনিসে চলে যায়। তো সেটা আমাদের এখান থেকে আমি তুমি বললে একটু আগে বললাম না যে সাপোর্ট করার মতন কেউ নাই। যদি কেউ সাপোর্ট করবে তো সেই জায়গায় দাঁড়ায় তুমি ওই প্লেয়াররা হয়তো টেনিস খেলতে যাবে না। এবার টেনিস খেলতে অনেক প্লেয়ার যাচ্ছে যে কিছু টাকা ইনকাম করে তাহলে হয়তো কলকাতায় গিয়ে থাইকে খেলতে পারবো, কিন্তু সেই টাকাটা ইনকাম করতে গিয়ে ওর ওই স্কিলটা হারিয়ে যাচ্ছে। কলকাতায় খেলতে গেলে অনেক স্কিল দরকার, অনেক টেম্পারমেন্ট দরকার, যেটা কি তোমার এটা খেললে হবে না। তো সেই জায়গায় দাঁড়ায় আমি মনে করি যে যদি কেউ সাপোর্ট করে বা একটু সাপোর্ট থাকবে তাহলে হয়তো ছেলেপেলেরা এদিকে থেকে ওইদিকে যাবে না। আর সব থেকে বড় কথা হলো যে আজকে আমি যদি টেনিস খেলতে চলে যাই তো সেটা তো কেউ আমাকে আটকাতে পারবে না, কিন্তু সাপোর্ট যদি কেউ করে তাহলে হয়তো আমি মনে করি যে সেই প্লেয়ারটা যাবে না খেলতে। কালকেই আমার একটা প্লেয়ারের সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, সেই প্লেয়ারটা বললো যে দাদা কি করব, কলকাতা থাকতে গেলে খাইতে গেলে এখন তো একটু টেনিস খেলতে হবে, তাহলে টাকাটা যদি জমায়নি তাহলে আমার ওটা সিজনে দরকার হবে। তো ওর ওইখানে ওর লজিকটাও ঠিক আছে যে ও মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করে, তো ওর তো ওইখানে গেলে কিছু আর্থিক জিনিস দরকার, তো সেটা ও এখন হয়তো ক্যারি করে নিচ্ছে যেটা ওর সিজনে দরকার মানে কাজে দিতে পারে। তো সেক্ষেত্রে ছেলেপেলেরা টেনিস খেলতে যায় বা কোনো টুর্নামেন্ট খেলতে যায় কিছু টাকার জন্য, যেরকম আমিও অল ওভার ইন্ডিয়াতে সব জায়গায় টুর্নামেন্ট খেলতে যাই। তো সেটা আমিও একটা মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি, তো আজকে আমার ফ্যামিলি আমার উপরে ডিপেন্ড আছে, তো আমাকেই সব কিছু দেখতে হয়, ফ্যামিলিতে সব কিছুই আমাকেই করতে হয়। তো সেই জায়গা দ্বারা ওই জিনিসটা আমার ক্ষেত্রেও আছে যে আজকে 2টা পয়সা ইনকাম না করলে হয়তো পরবর্তীকালে আমাকে ভাবতে হবে যে আমাকে বাড়িতে কি করে আমি চলবো বা কোনো কিছু, আমি নিজের কোনো জিনিসপত্র এত বড় হয়ে গেছে এখন তো কোনো ব্যাট নিতে গেলে আর বাবার কাছে যেতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়ায় গেলে ওই টুর্নামেন্ট খেলা কিছু ইনকাম করাটা ঠিক মানে সেটার জন্য হয়তো ছেলেপেলেরা যায়, কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা ছেলেকে কলকাতার লিগে কনসেন্ট্রেট করে খেলা দরকার।
যখন তুমি যাই করো তাই করো, যখন একটা সিজন স্টার্ট হবে তার 3 মাস 4 মাস আগে সব বন্ধ করে তুমি প্রপারলি প্র্যাকটিস করো। আর 1 বছর তুমি হার্ড ওয়ার্ক করো, দেখো তুমি রেজাল্ট পাবা। আমি পাইছি, পার্সোনালি বলছি, আমি পেয়েছি। সেই কারণে বলছি যে আমি যে বছর কলকাতা হাইয়েস্ট রান গেটার হলাম, বেঙ্গলে বেস্ট প্লেয়ার হলাম, আমি অনেক মানে স্ট্রাগল করছিলাম, অনেক খাটনি করেছিলাম। কোলে মার্কেটে ছিলাম আমি, 500 টাকা দিয়ে আমি 1 সপ্তাহ খায় খায় থাকতাম। তো সেই ক্ষেত্রে মানে অনেক স্ট্রাগল করে আমি ছিলাম। তো উপরওয়ালাও দেখছে তুমি তুমি যদি হার্ড ওয়ার্ক করো সেটা পাবাই, মানে উপরওয়ালা তোমাকে দিবেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু কষ্ট করে ছেলেপেলেরা যদি কলকাতায় খেলে, আর এখন তো অনেক স্কোপ হয়ে গেছে, যেরকম বেঙ্গল প্রিমিয়ার লিগ হচ্ছে, তো সেই সব স্কোপ গুলাকে কাজে লাগায় কলকাতা লিগে খেলাটা খুবই দরকার এখন, এদিক ওদিক ক্রিকেট না খেলে। যেহেতু বলতে গেলে অফ সিজনই বলতে গেলে, হয়তো সিজন কিছুদিন পর শুরু হবে, তো রিসেন্ট তো দেখলাম শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফিতে তুমি খেললে, তোমার চ্যাম্পিয়ন হবে জিটিএস। তো আপকামিং কি টুর্নামেন্ট আছে বা কি গোল আছে তোমার? এখন তো আপাতত কোনো টুর্নামেন্ট নাই। সেপ্টেম্বরে আছে দিল্লিতে একটা টুর্নামেন্ট হবে, ওই যে এসপিজে যেটা বললাম সেই টুর্নামেন্টটা আছে। কারণ কি ওই টুর্নামেন্টটা হয় যখন সব ইন্টারন্যাশনাল প্লেয়ার, অলমোস্ট আইপিএল প্লেয়াররা ফ্রি হয়ে যায়, তখন ওই টুর্নামেন্টটা স্টার্ট হয়। তো ওই টুর্নামেন্টটা আছে সেপ্টেম্বরে, হয়তো সেকেন্ড উইকে হবে বা ফার্স্ট উইকে হবে। তো এখন আপাতত প্র্যাকটিস চলছে, আর ফিটনেস জিম টিম নিয়ে এখন আছি। তো এরপরে আবার কলকাতা লিগ আছে। তো আপাতত এখন এইটাই আছে, সেপ্টেম্বরে হয়তো দিল্লিতে ওই টুর্নামেন্ট আছে, তো দিল্লি যেতে হবে। তারপরে আবার অক্টোবর না নভেম্বর থেকে তো কলকাতা লিগ স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, একটা ধরো কেউ যদি, তুমি যদি বললা কলকাতায় খেলতে গেলে সেভাবে গিয়ে ওখানে প্র্যাকটিস করতে পারবে, তো আরো যদি একটু ভালো করে ডিটেলসে বলো যে একজন প্লেয়ারকে কলকাতায় যদি খেলতে চায়, কলকাতা লিগ, তাহলে তাকে কি করতে হবে? ডিসিপ্লিন হোক বা প্র্যাকটিস হোক। কলকাতা খেলতে হলে সব থেকে আগে তো একটা প্লেয়ারকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন মেনটেন করতে হবে এমনকি তোমার মানে যেটা তোমাকে বললাম, ফিটনেস সবার আগে, ফিটনেস আর জিম, এই দুটো তো করতেই হবে। তারপরে যেরকম কি এখন বৃষ্টি একটু কম হয়ে গেছে আমাদের এদিকে, তো এখন ব্যাটিং বোলিং স্কিল নিয়ে একটু নিজেকে ইমপ্রুভ করতে হবে। কারণ কি কলকাতা লিগ আমাদের বলতে গেলে আমাদের পুরো ইন্ডিয়ার টাফেস্ট সেকেন্ড লিগ। চেন্নাই ফার্স্ট বলতে পারো, আর সেকেন্ড কলকাতা লিগ বলতে পারো। তো সেই ক্ষেত্রে কলকাতা লিগের জন্য এখন থেকে ছেলেদের, এখন বৃষ্টি কম আছে তো এখন বোলিং ব্যাটিং এটাকে একটু ইমপ্রুভ করতে হবে, স্কিলগুলোকে, ঠিক আছে? তো ফিটনেস সাথে সাথে ফিটনেসটা, রানিং ফানিং এগুলো করতে হবে। আর ডিসিপ্লিনের ব্যাপারটা হলো যে তোমার নিজেকে মানে নিজের ফুডিং হলো বা নিজের নিজের খেলার মধ্যে মেনটেন রাখতে হবে, মেন্টালি এদিক ওদিক হতে হবে না। আজকে ডেটে দেখা যায় ছেলেপেলেরা বেশি একটু মোবাইলে ব্যস্ত হয়ে যায়। আমরা যখন খেলতাম, আমরা যখন ছোট ছিলাম, তখন এত মোবাইলে খেলা ফেলা কোনো কিছু ছিল না। তো সেটা যেহেতু সবাই বলে যে মোবাইলের ব্যাপারটা, আমিও বললাম যে এই মোবাইলের থেকে একটু দূরে থাকে। অ্যাটলিস্ট যেরকম পড়াশোনার মধ্যে তুমি 5-6 ঘন্টা যদি পড়াশোনা করো, তো তুমি ইমপ্রুভ করতে পারবা বা তুমি ভালো নাম্বার আনতে পারবা। তো সেই জায়গায় তুমি যদি সকালে 2 ঘন্টা ফিটনেসের জন্য দাও, আর বিকালে 3 ঘন্টা তুমি যদি ব্যাটিং বোলিং স্কিলে দাও, তো তোমার 5 ঘন্টা ইনাফ একটা ভালো পারফর্ম করার জন্য। তো তুমি অটোমেটিক রেজাল্ট পাবা। তো সেই সব জিনিস একটা প্লেয়ারকে বুঝে নিয়ে নিজেকে করতে হবে, তাহলে সেই প্লেয়ার আমি মনে করি যে আগামী দিনে সাকসেস হবে। আর এখন তো অনেক স্কোপ হয়ে গেছে, মানে স্কোপ হয়ে গেছে এরকম কি ছোটখাটো টুর্নামেন্টও তোমার স্পট হয়ে যায়। যেরকম কি আমি যেরকম বাইরে খেলতে যাই যেসব টুর্নামেন্টগুলো, সেখানেও থাকে অনেকে আইপিএল এর কোঅর্ডিনেটর থাকে, আইপিএল এর অনেক ম্যানেজমেন্টরা থাকে, হয়তো ভালো করলো কেউ এখান থেকে স্পট করে নেয়। তো সেই জায়গায় দাঁড়ায় আমি মনে করি কোথায় কে কখন চান্স পেয়ে যাবে, কার লাক কোথায় থেকে ঘুরে যাবে, তো কিছু করার নাই। এবার তুমি হোপ কখনো মানে ছেড়ে দিতে পারো না যে হ্যাঁ হোপ ছেড়ে দিলাম আর হচ্ছে না, তো সেটা না। হইতে পারে আজকে এজটাও ম্যাটার করে, কিন্তু এজটা ম্যাটার করে কখন, যখন তোমার ফিটনেস লেভেল 0 হয়ে যাবে তখন। না হলে তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি একটা এজ লিমিট পার করেও কিন্তু তুমি রঞ্জি ট্রফি খেলতে পারো। এজ ক্রিকেট তো আর ক্রিকেট মানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো রঞ্জি ট্রফি বা আইপিএল বা ইন্ডিয়া, সেটা। তো সেইগুলা খেলার জন্য তো বয়স না, তুমি ফিটনেস তোমার ফিট থাকবা, তুমি পারফরমেন্স করতে থাকবা, তো তুমি অটোমেটিক টিমে থাকবা। তুমি যদি পারফর্মস না করো, তুমি যতই ফিট থাকো তোমাকে নিবে না। তো পারফর্মটাই লাস্ট কথা। তো সেই জায়গায় পারফর্ম করার জন্য নিজেকে তৈরি করতে হবে। তো তুমি এটা ভেবো না যে হচ্ছে না, চেষ্টা করো। আমি মনে করি আমি খেলছি, আমি এতদিন ধরে খেলছি, আমি আমার হিসাবে আমার এক্সপিরিয়েন্সে বলি কিছু না কিছু তো একটা হবেই, যাতে তুমি মনে করবা না যে ক্রিকেট খেলে আমি
ভুল করছি। তো সেই জায়গায় আমি মনে করি কখনো হোপ হারাতে না, কিন্তু ডিসিপ্লিনের সাথে তুমি নিজের লাইফটাকে, নিজের ক্রিকেট লাইফটাকে ইমপ্রুভ করো। তুমি এক না একদিন কিছু না কিছু পাবাই ক্রিকেট থেকে। তো শিলিগুড়ি ক্রিকেট বোর্ড যদি বলি, তাহলে রিসেন্টলি আমরা তো এই অফ সিজনের পরে আবার ঠিক শুরু হবে, সিএবি কেও দেখা উচিত এইসব ব্যাপারটা। আমি তো বলবো যে সিএবি কে তো দেখা উচিতই, কারণ কি আমাদের ছেলেরা শিলিগুড়ি বিকাশ, যেটা আমাদের ডিস্ট্রিক্ট সিনিয়র টিম, তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে। আসার পরে আমাদের প্লেয়াররা বেঙ্গল টি20-তে নেওয়া হলো না। তো সেখানে কিছু তোমার ক্রাইটেরিয়া ছিল, সেগুলো হয়তো আমাদের ওই ছেলেপেলেরা ফুলফিল করে না। অনেকে বলে নাই, আমি মনে করি যে সেই জায়গায় সেসব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা হয় নাই। যারা ফুলফিল করেছে তারা, আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা হয় নাই বলে সেই সব ছেলেরা ছিল না। কিন্তু আমার কথা হলো যে তাও সিএবি কে বলবো যে আমাদের এদিকে অনেক ট্যালেন্ট আছে, অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা, জুনিয়র ছেলে আছে, সিনিয়র ছেলে আছে, যারা ট্যালেন্টেড আছে, যারা পারফর্ম করতে পারে, তাদের দিকে ধ্যান দিতে হবে। আর সব থেকে বড় কথা হলো যে আমাদের এখানে ক্রিকেট স্কিলটা ইমপ্রুভ হচ্ছে না, কারণ কি আমাদের এখানে নিজস্ব মাঠ নাই, ফার্স্ট। সেকেন্ড হলো তোমার আমরা ম্যাচ পাই না লিগের মধ্যে। সুপার ডিভিশনে আমি চ্যাম্পিয়ন টিমে খেলি, মানে ফাইনালিস্ট ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি চারটা গ্রুপের ম্যাচ, আর এদিকে 3টা ম্যাচ, 7টা ম্যাচ পাইছি। তো আর নিচে যারা খেলে তারা 3টা ম্যাচ খেলেই গ্রুপ থেকে ছিটকে যায়। তো সেই জায়গায় পুরো সিজন প্র্যাকটিস করে যদি কেউ 3টা-4টা ম্যাচ পাবে, তো সেটা তো আমি মনে করি যে সেই ক্রিকেটে তো ইমপ্রুভ হবে না। তো সেই ক্ষেত্রে কারণ কি আমাদের মাঠ নাই বলে এসএমকেপি ওই টুর্নামেন্টগুলো কম ম্যাচ করাতে পারতেছে। যেহেতু আমাদের নিজস্ব মাঠ থাকলে লিগটা আরো 1 মাস আগে চালু করতে পারবে, তাহলে সবাই হয়তো 10টা টিম তো 9টা করে ম্যাচ পাবে। তারপরে কোনো একটা টুর্নামেন্টও নিজস্ব মাঠ থাকলে হয়তো টুর্নামেন্টেও করতে পারে, যেটা আমাদের দেখলা যে শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চ্যালেঞ্জার্স ট্রফিটা হলো, যেটাকে সবাই মিনি আইপিএল বলে। এত ভালো টুর্নামেন্ট, এত ক্রাউড। তো এরকম আমাদের নিজস্ব মাঠ থাকলে পরে, ক্রিকেটের জন্য শুধু যদি থাকে, তাহলে পরে আরো অনেক টুর্নামেন্ট হবে, মানুষের উৎসাহ বাড়বে, প্লেয়ারও বাড়বে, আর প্লেয়ারের পারফরমেন্সও হবে। আর সেই সব জায়গায় বলবো যে যেরকম আমাদের একটা টুর্নামেন্ট হতো কলেজ পাড়া মাঠে বাবলাতলা, সেটাও বন্ধ হয়ে গেল, সুব্রত কাপও বন্ধ হয়ে গেল। তো আমি মানে তোমার এইচডি স্পোর্টস চ্যানেলের থ্রু থেকে বলবো, যারা এই টুর্নামেন্টের অর্গানাইজার, তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই টুর্নামেন্টগুলো চালু করুক, যাতে ফিউচারে ছেলেরা টুর্নামেন্ট পাক। এবার বাবলাতলাতে জুনিয়র আন্ডার-14ও হইতো, তো সেই আন্ডার-14 ছেলেরা তো কম ম্যাচ হয়ে গেল, ম্যাচ ওরা আরো 2-3টা ম্যাচ কম পাচ্ছে। তো সেই ক্ষেত্রে জুনিয়ররা যত ম্যাচ পাবে, ওদের ব্যাটিং স্কিল, ওদের ম্যাচ টেম্পারমেন্ট আরো ডে বাই ডে ইমপ্রুভ হবে। কিন্তু ম্যাচ না পেলেও 2-3টা ম্যাচ খেলে কেউ নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবে না। তো আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদের এখানে নিজস্ব মাঠ নেই। তো সেই জায়গায় দাঁড়ায় এসএমকেপি লিগটাও খুব কম ম্যাচ করাতে পারতেছে আমাদেরকে, আর বাচ্চারা, ছেলেরা অনেক কম ম্যাচ পাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়ায় আমি বলবো যে যদি নিজস্ব মাঠ হয়, তাহলে আমরা আরো ম্যাচ পাবো। তো এটা ধ্যান দিতে হবে সবাইকে, যারা আমাদের ক্রিকেট নিয়ে শিলিগুড়িতে সাপোর্ট করে, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে সবাই মিলে এই জিনিসটা দেখো, যদি কোনো একটা মাঠ হোক, অ্যাটলিস্ট খেলার মতন মাঠ হোক, পরে ওটাকে নিয়ে ইমপ্রুভ করার জন্য চিন্তা করা যাবে, ছেলেপেলেরা খেলতে পারুক। তাহলে কি হবে কি আমরা আরো আমাদের ম্যাচ পাবো, আমাদের আরো ম্যাচ টেম্পারমেন্ট বাড়বে। আর একটা কথা বলতে চাই যে আমাদের এখানে মেয়েদের কোনো ম্যাচ হয় না, একটাও ম্যাচ হয় না, কারণ মাঠ নাই বলে করতে পারে না এসএমকেপি। তো সেই জায়গায় দাঁড়ায় আমাদের বেঙ্গল প্রোতে আমাদের 6-7টা মেয়ে এবছর আমাদের এখানে খেলছে। তারা যদি আরো গ্রাউন্ড পায়, আরো ম্যাচ পায়, তাহলে হয়তো ওরা আরো এখানে গিয়ে বেটার খেলতে পারবে। 6টার জায়গায় আমাদের 12টা মেয়ে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো যে সবাইকে এই জিনিসটা ধ্যান দিতে, যে যাতে ছেলেপেলেরা, বাচ্চারা সারা বছর প্র্যাকটিস করে অ্যাটলিস্ট একটা প্লেয়ার 10টা ম্যাচ পাক, তাহলে হয়তো সেই জায়গায় আমাদের প্লেয়াররাও আরো আগে গিয়ে ইমপ্রুভ করবে, ম্যাচ টেম্পারমেন্ট পাবে, আর কলকাতায় গিয়েও বেটার খেলতে পারবে। ভারতের অনেক জায়গায় খেলতে গেছিলে তুমি, তো এমন কোনো মেমোরিজ আছে যেটা তোমার লাইফ টাইম মনে থাকবে? এমন কিছু মেমোরি তো আছে এরকম অনেক, কিন্তু যেই জায়গায় যেটা ফানি মুভমেন্ট আছে, সেটা হলো তোমাকে তো বললামই, আমরা গোল্ড কাপ খেলতে গেছিলাম। তো সেখান থেকে আমাদের 2 দিন গ্যাপ ছিল, ম্যাচ ছিল না। তো আমরা ওইখান থেকে ঘুরতে গেছিলাম, একদম টপে, মসুরি টপে একটা মন্দির ছিল, মানে হেরিটেজ মন্দির, ওটাকে ভালো করে বানাচ্ছিল। তো আমরা সবাই মিলে বলছি ঘুরতে যাব।
তো আমরা ঘুরতে যাচ্ছিলাম, তো আমাদের গাড়িতে আমি ছিলাম, প্রমোদ চান্ডিলা ছিল, তারপরে তন্ময় আগরওয়াল ছিল, তনয় ত্যাগরাজন ছিল আর মহিপাল লোমড়ো ছিল, আমরা 5 জন ছিলাম। তো আমরা যাচ্ছি আর একদম পাতলা রাস্তা, যেখান দিয়ে তুমি মানে কোনো গাড়ি, আর আমরা যাচ্ছি এবার যদি কোনো গাড়ি আসে তো দুই দিকে দুজন দাঁড়ায় যাবো, আর কেউ যাইতেও পারবে না আসতেও পারবে না। তো সেই জায়গায় দাঁড়ায় গাড়ি চালাচ্ছে, তো प्रमोद भाइयर साला गाड़ी छिलो, बोले नया गाड़ी लेके आया हूँ साला का, अगर दाग लग जाए तो महिपाल लोमड़ो बोले कि साला का गाड़ी लेके आया है, अगर दाग लग जाएगा तो बोले अरे जीजा बच के चले जाए, तो तब तो साला गाड़ी तो नया भी आ जाएगा, जीजा तो नया आ जाएगा नहीं। আমি বলছি যে महिपाल भैया अगर घर पे फोन कर देता हूँ, बोले हाँ हाँ घर पे फोन कर दे, अगर फोन लगते रहा तो सोचेंगे बच गया, আর नहीं लगा तो सोचेंगे नीचे आ जाएगा। কারণ কি এত ছোট জায়গা ছিল, সেখান দিয়ে আর একটা আমাদের সামনে যে একটা গরু আসছে, ওই গরুও যেতে পারছে না, আমরাও যেতে পারছিলাম না। তারপরে সাইডে গরুটা কোনো মতন করে গেল, আমরা তারপরে বেরোলাম। তো ওই জায়গাটায় মনে হচ্ছিল যে আর আমরা রিটার্ন নিচে নামতে পারবো না, পরের দিন আমাদের সেমিফাইনাল ছিল, আমরা হয়তো সেটাও খেলতে পারবো না। তো সেটা আমি মনে করি আমার লাইফের একটা ফানি মুভমেন্ট, যে ওদের সাথে ছিলাম তারপরে এরকম একটা ঘটনা। তো এটা আমার মনে হয় আমার লাইফের একটা ফানি মুভমেন্ট বলতে পারো, বেস্ট মুভমেন্টও বলতে পারো। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।